আচ্ছা, আগের দিন আমরা আলোচনা করছিলাম যে এনার্জি অডিটের জন্য কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যায়। এনার্জি মেজারিং বা এনার্জি অডিটের জন্য যে ইনস্ট্রুমেন্ট, তার মধ্যে আমরা দুটো দেখেছি। একটা হচ্ছে পাওয়ার অ্যানালাইজার, আর একটা হচ্ছে কম্বাসন অ্যানালাইজার। পাওয়ার অ্যানালাইজারের মাধ্যমে কি দেখা যায় না, যে ইলেকট্রিক্যাল প্যারামিটারস যেমন কিলোওয়াট, কেভিএ, পাওয়ার ফ্যাক্টর, হার্জ, কেভিএআর, অ্যাম্পিয়ার, ভোল্ট, এগুলো সব মেজার করা যায় একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। আর একটা হচ্ছে কম্বাসন অ্যানালাইজার। কম্বাসন অ্যানালাইজারের মাধ্যমে কি করা হয় না, বিভিন্ন যে গ্যাসিয়াস প্রোডাক্টসগুলো আছে, যে কম্বাসন যে গ্যাস, সেটার মধ্যে যে আনবার্ন ফুয়েল কত পার্সেন্টেজ আছে সেটার কোয়ান্টিটি মেজার করা যায়। মানে কতটা পার্সেন্টেজ সিও2 আছে, সিও আছে, এনওএক্স বা এসওএক্স কতটা আছে, সেগুলোকে অ্যানালাইজ করার জন্য এই কম্বাসন অ্যানালাইজার ব্যবহার করা হয়। এরপরে আসছে ফুয়েল এফিসিয়েন্সি মনিটর। ফুয়েল এফিসিয়েন্সি মনিটরও হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে কি করা হয় না, অক্সিজেন মেজার করা হয় এবং ফ্লু গ্যাসের টেম্পারেচার মেজার করা হয়। তো আগের দিন আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটাতে কিন্তু দুটোই ছিল, কম্বাসন অ্যানালাইজারও ছিল, প্লাস হচ্ছে সেটার মধ্যে কিন্তু ফুয়েল এফিসিয়েন্সি মেজার করার জন্য যেটা দরকার, অর্থাৎ কিনা অক্সিজেন কত আছে সেটা মেজার করা যায় এবং তার সঙ্গে টেম্পারেচার মেজার করা, ওটাও কিন্তু এই ভিডিওর মধ্যেই ওটা দেখানো ছিল। এবং ক্যালোরিফিক ভ্যালুস অফ দ্য কমন ফুয়েলস আর ফেড ইনটু দ্য মাইক্রোপ্রসেসর হুইচ ক্যালকুলেটস দ্য কম্বাশন এফিসিয়েন্সি। মানে এখানে অ্যাকচুয়ালি কতটা পরিমাণে তাপ উৎপন্ন হয়েছে সেটা তো জানা যাবে। টেম্পারেচার অফ দ্য ফ্লু গ্যাস যদি জানতে পারে, তাহলে কত টেম্পারেচার, কত তাপ শক্তি উৎপন্ন হয়েছে সেটা জানা যাবে। এবং কত তাপ উৎপন্ন হওয়ার কথা সেটাও তো আমরা জানতে পারি। কি করে জানতে পারবো না, কতটা তাপ উৎপন্ন হওয়ার কথা কোনো একটা কম্বাশনের ফলে, তার একটা ফর্মুলা আছে। এটা হচ্ছে এইচ ইজ ইকাল টু এম এস থিটা। ঠিক আছে, এইচ ইজ ইকাল টু এম এস থিটা, উৎপন্ন তাপ শক্তির পরিমাণ ইজ ইকাল টু এম এস থিটা, অর্থাৎ টেম্পারেচার ইন্টু হচ্ছে কত টেম্পারেচার রাইজ হয়েছে, কত হচ্ছে তার স্পেসিফিক হিট এবং কত ভরের গ্যাস আছে, সেটা থেকে আমরা অ্যাকচুয়ালি কতটা হিট জেনারেট হওয়ার কথা সেটা আমরা পেতে পারবো এবং অ্যাকচুয়ালি কতটা হয়েছে সেটাও জানতে পারবো। তো এবার হচ্ছে মানে ক্যালোরিফিক ভ্যালু যদি আমাদের এটা জানা থাকে, মানে থিওরিটিক্যালি কতটা হওয়ার কথা সেটা আমরা পারবো এবং অ্যাকচুয়ালি কতটা হয়েছে সেটাও আমরা জানতে পারবো। তাহলে দুটোর যে রেশিও, সেখান থেকে আমরা কি জেনে যাব না, অ্যাকচুয়ালি আমরা জেনে যাব যে কম্বাশন এফিসিয়েন্সি কত, মানে অ্যাকচুয়ালি কতটা হিট জেনারেট হওয়ার কথা ছিল ততটাই কি হচ্ছে, কম্বাশনের ফলে ততটাই কি হিট হচ্ছে। যদি না হয় তার মানে কি, তার মানে আদারওয়াইজ সেখানে কি অক্সিজেনের ঘাটতি আছে সেটা দেখতে হবে, অক্সিজেন কি বেশি আছে। অক্সিজেনের ঘাটতি থাকলেই কম হিট জেনারেটেড হবে, কারণ পুরো কমপ্লিট কম্বাশনটা হবে না। তো একদিক থেকে এটা অক্সিজেনের কোয়ান্টিটিটাকে মেজার করবে এবং এর থেকে বুঝতে আমরা পারবো যে যে প্রসেসটা হচ্ছে, কম্বাশন প্রসেসটা হচ্ছে, সেটা এফিসিয়েন্টলি হচ্ছে কিনা সেটাও আমরা জানতে পারবো। ঠিক আছে, এটা একটা ইনস্ট্রুমেন্ট। নেক্সট হচ্ছে ফাইরাইট। ফাইরাইট কি, ইট ইজ এ হ্যান্ড বেলো পাম্প draws the flue gas sample into the solution inside the fyrite। এখানে একটা বেলো পাম্প আছে যেটা কিনা যে গ্যাস স্যাম্পল যেটা আছে সেটাকে একটা সলিউশনের মধ্যে টেনে নেয়। ঠিক আছে, এবং সেই যেখানে টেনে নেয় যে জিনিসটার মধ্যে, সেখানে একটা কেমিক্যাল রিয়াকশন হয় এবং কেমিক্যাল রিয়াকশন হলে তার ভেতরে যে লিকুইডটা ছিল সেই লিকুইডের কেমিক্যাল রিয়াকশনের জন্য একটা ভলিউমের চেঞ্জ হয়। ঠিক আছে, এবং কতটা ভলিউমের চেঞ্জ হচ্ছে সেটা থেকে মেজার করা যাবে যে ওর মধ্যে কতটা অ্যামাউন্ট অফ গ্যাস ছিল। মানে যে গ্যাস স্যাম্পল আমরা যেখান থেকে গ্যাস স্যাম্পল থেকে সলিউশনের মধ্যে প্রবেশ করানো হলো, হাইরাইটের মধ্যে যে সলিউশন, সেখানে গ্যাসটাকে প্রবেশ করানো হলো, তো ওই গ্যাসের মধ্যে কতটা পার্সেন্টেজ অফ অক্সিজেন অথবা সিও2 আছে সেটা কিন্তু ওই স্কেল থেকে বোঝা যাবে। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে এটা একটা ভিডিও দিয়ে দেখে নেওয়া যায়। দেখো এখানে এই বেলো যেটা আছে, বেলোটাকে এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে এই বেলোটা। ঠিক আছে, মানে হ্যান্ড
ড্রিভেন বেলো, যার মাধ্যমে এখানে এই যে কন্টেনার, এই কন্টেনারের মধ্যে গ্যাসটাকে প্রবেশ করানো হবে। এবং ঠিক আছে, এবং এখানে কিছু একটা লিকুইড আছে যেটার সঙ্গে ওই গ্যাসটার রিয়াকশন হবে। তো প্রথমে কিভাবে করছে ব্যাপারটা দেখে নেওয়া যাক একটু। এখানে স্কেলটা অ্যাডজাস্ট করে নিল। প্রথমে প্রথমে কতটা লিকুইড এর মধ্যে আছে সেটা স্কেলের মাধ্যমে সেই সেই মতো স্কেলটাকে অ্যাডজাস্ট করে দিল। এবারে কি করছে, এটা হচ্ছে সেই গ্যাস চেম্বার যেখান থেকে অ্যাকচুয়ালি গ্যাসের স্যাম্পেলটা পাইপ লাইনের মাধ্যমে ওখানে নিয়ে আসা হবে। ঠিক আছে, এখানে ওই গ্যাসের স্যাম্পেলটা আছে যার মধ্যে কার্বন ডাইঅক্সাইড কতটা আছে সেটা আমাদেরকে স্যাম্পেল করার দরকার। তো সেখান থেকে একটা টিউব, স্যাম্পলিং টিউবের মাধ্যমে কানেক্ট করে দিল। এই এবার হচ্ছে এই যে গ্যাসটা সেটাকে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই ফাইরাইটটার মধ্যে এটাকে প্রবেশ করানো হচ্ছে। দেখো এখানে রিয়াকশনের ফলে যে লিকুইডটার ভলিউম চেঞ্জ হলো, কতটা ভলিউম চেঞ্জ হলো সেখান থেকে পার্সেন্টেজ অফ CO2, মানে এই যে স্কেল, সেই স্কেলে অ্যাকচুয়ালি যেটা উঠে পড়বে এমনভাবেই স্কেলটা ক্যালিব্রেট করা আছে যে এখানে যতটা উঠবে ততটাই হচ্ছে পার্সেন্টেজ অফ CO2, যেটা ওই গ্যাসিয়াস স্যাম্পেল, যেটা এখানে যেখান থেকে এখানে গ্যাসটাকে ঢোকানো হলো, ঠিক আছে, সেই গ্যাসিয়াস স্যাম্পেলের মধ্যে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড আছে সেটা এই স্কেলের রিডিং থেকে জানতে পারা যাবে। ঠিক আছে, তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে কি বলা হয়, ফাইরাইট, মানে এই যে যন্ত্রটা এটাকে বলা হচ্ছে ফাইরাইট। এবং ফাইরাইটে কি করা হচ্ছে, একটা হ্যান্ড ড্রিভেন পাম্পের মাধ্যমে বা বেলোর মাধ্যমে যে গ্যাসিয়াস এলিমেন্ট যার মধ্যে আমরা পার্সেন্টেজ অফ CO2 মাপতে চাইছি সেখান থেকে স্যাম্পেলটা কালেক্ট করে ওর ভেতরে ঢোকানো হবে, এবং ওর ভেতরে যে লিকুইডটা আছে ফাইরাইটের ভেতরে সেটা তার সঙ্গে রিয়াকশন করবে গ্যাসটার সঙ্গে, এবং গ্যাসের সঙ্গে রিয়াকশনের জন্য ওর ভলিউমের চেঞ্জ হবে, এবং সেই কতটা ভলিউম চেঞ্জ হলো সেটা স্কেলে ডিসপ্লে হবে বা স্কেলে উঠে পড়বে। তো সেখান থেকে পার্সেন্টেজ অফ CO2 প্রেজেন্ট ইন দ্য গ্যাসিয়াস স্যাম্পল এটা মেজার করা যাবে। তো এটাও হচ্ছে একটা ইকুইপমেন্ট যেটা কিনা যেটা কোথায় ইউজ করা হয়, এনার্জি অডিট পারপাসে এটাকে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট থার্মোমিটার। কন্ট্যাক্ট থার্মোমিটার কি? দিস আর থার্মোকাপল হুইচ measure for example flue gas, hot air, hot water temperature by inspection of probe into the stream, মানে যে ফ্লু গ্যাস হোক বা হট এয়ার হোক বা হট ওয়াটারই হোক, সেখানে এই থার্মোকাপলের যে থার্মোকাপল অংশ সেটাকে প্রবেশ করানো হবে, এবং প্রোব যেটা আছে সেটাকে প্রবেশ করানো হবে, এবং সেই প্রোব যখন এটাকে প্রবেশ করাবে তখন সেই সারফেস টেম্পারেচার যেটা আছে, যে লিকুইড বা যে ফ্লু গ্যাস বা যে হট এয়ার যাই হোক না কেন, তার যে সারফেস টেম্পারেচার সেটা এই কন্ট্যাক্ট থার্মোমিটারের মধ্যে ডিসপ্লে হয়ে যাবে। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে একটা ভিডিওতে দেখে নেওয়া যাক। দেখো বিভিন্ন ধরনের থার্মোমিটার ইউজ করা হয়, এটা এক ধরনের, এই বিভিন্ন ধরনের এখানে থার্মোমিটারের এক্সাম্পল ইন্ডাস্ট্রিতে হয়। ঠিক আছে, কোনটা কি দেখে না। এটা হচ্ছে থার্মোকাপল। দেখো থার্মোকাপলের কি থাকে, থার্মোকাপলের দুটো ওয়্যার থাকে। ঠিক আছে, থার্মোকাপলের দুটো ওয়্যার থাকে। সেটা কিভাবে কাজ করছে, মানে এই যে অংশটা থার্মোকাপলের নিচের দিকে যে অংশ, এটা
থার্মোকাপলের এই যে নিচের দিকের অংশ, এখানটায় দুটো ওয়্যার কিভাবে কি কাজ করছে এটা দেখে নাও। দুটো ডিসিমিলার মেটাল, ঠিক আছে, থার্মোকাপলে দুটো ডিসিমিলার মেটাল থাকে, দুটো মেটাল সেম নয়, দুটো ডিফারেন্ট মেটাল, তারা কানেক্টেড আছে এন্ডে। মানে এইটার যে দুটো এন্ড, দুটো ডিসিমিলার মেটালের এন্ডটাকে এরকম ভাবে কাপল করা থাকে যাতে ভাইব্রেশন হলে এটা খুলে না যায়, কাপলিং যেটা সেটা যেন খুলে না যায়, তার জন্য এরকম ভাবেই লাগানো থাকে। যদি এটা এরকম নাও লাগানো থাকতো, দুটোকে সিম্পলি টাচ করিয়ে রাখলেও হতো, বা একটার সঙ্গে আরেকটাকে টুইস্ট করে দিলেও হতো, এভাবে থার্মোকাপল কাজ করতো। দেখো যখন হচ্ছে এই জায়গা, এই যে এখানে আগুনের মতো দেখাচ্ছে, এই জায়গাটা টেম্পারেচার মাপতে হবে, ঠিক আছে। তো যখন এই এই জায়গাটার টেম্পারেচারটা যদি বেড়ে যায় বা কমে যায়, তখন কি হচ্ছে ব্যাপারটা দেখো। যখন the temperature of the measuring point rises or drops, the electron density, প্রত্যেকটা মেটালের মধ্যে যে ইলেকট্রনের ডেনসিটি আছে সেটাও চেঞ্জ হবে। মানে এই যে কতটা দুটো যে ডিসিমিলার মেটাল, তাদের মধ্যে ইলেকট্রনের ডেনসিটির যে পরিবর্তন ঘটলো, কেন ঘটলো? কারণ হচ্ছে এখানে আমরা হিট করেছি বা গরম একটা কিছু টেম্পারেচার আনা হয়েছে বা টেম্পারেচার চেঞ্জ করা হয়েছে, তার জন্য ইলেকট্রন ডেনসিটির পরিবর্তন হয়েছে। এবং দুটো ডিসিমিলার মেটাল, তাদের মধ্যে যদি ডিফারেন্ট ইলেকট্রন ডেনসিটি হয়, তাদের জন্য কি হবে? দুটোর মধ্যে যে ভোল্টেজ, সেই ভোল্টেজেরও পরিবর্তন ঘটবে। এবং সেই ভোল্টেজটা কোথায় মাপা হবে? এই যে দুটো তার যেটা এইখান থেকে পাকানো ছিল, সেইটা কিন্তু বাইরে বেরিয়ে এসছে এবং বাইরে দুটো সেপারেট তার হিসাবে আছে। তো এই যে দুটো এন্ড, দুটো তারের দুটো প্রান্ত, দুটো প্রান্তের মধ্যে কি হবে? একটা ভোল্টেজের ডিফারেন্স হবে। কত ভোল্টেজের ডিফারেন্স? সেই তত মিলি ভোল্ট এখানে মেজার করা হবে। যেমন ধরা যাক এখানে 1000°C কোনো একটা বস্তু আছে, সেটাকে যখন এখানে টাচ করানো হয়েছিল, একটা এন্ডে যখন টাচ করানো হয়েছিল থার্মোকাপলে, তখন দেখা যাচ্ছে যে এই যে দুটো প্রান্ত, তাদের মধ্যে কত ভোল্টেজের ডিফারেন্স হয়েছে? না হয়তো 40.49 মিলি ভোল্টের ডিফারেন্স হয়েছে। মানে এর মাধ্যমে অ্যাকচুয়ালি কিন্তু কি মেজার করা হচ্ছে না, এই যে মেজারিং পয়েন্ট, আর মানে অ্যাকচুয়ালি যে মেজারিং পয়েন্টটা হচ্ছে এইখানে, আর কানেকশন পয়েন্টটা হচ্ছে এইখানে, এই দুটো জায়গাকার যে ডিফারেন্সিয়াল টেম্পারেচার, সেটাই অ্যাকচুয়ালি এখানে এই থার্মোকাপলের মাধ্যমে মেজার করা হচ্ছে। ঠিক আছে, তো এই থার্মোকাপল প্রিন্সিপালের উপরে ভিত্তি করে এই ধরনের কিছু কন্ট্যাক্ট থার্মোমিটারস আছে। এই কন্ট্যাক্ট থার্মোমিটারের যে এন্ডটা, সেই এন্ডটাকে যে জায়গাকার টেম্পারেচার মাপতে হবে, যেমন হতে পারে এটা ফ্লু গ্যাস বা হট এয়ার বা হট ওয়াটার, যারই টেম্পারেচার মাপতে হোক না কেন, সেখানে ওই প্রোবটাকে ঢুকিয়ে দিতে হবে এবং তার মাধ্যমে টেম্পারেচারটা ডিসপ্লে হয়ে যাবে। এখানে ডিসপ্লের মধ্যে টেম্পারেচারটা উঠে পড়বে। তো এইভাবে কন্ট্যাক্ট থার্মোমিটার, যেটা খুব কাজে লাগে এনার্জি অডিট করতে গিয়ে। নেক্সট হচ্ছে কি ইনফ্রারেড থার্মোমিটার। Infrared thermometer is a non-contact type measurement which is when directed at a heat source directly gives the temperature readout। ঠিক আছে, মানে যখন এটাকে যে জায়গাকার টেম্পারেচার মাপতে হবে, সেখানে ওর লাইট রেটাকে বা বিমটাকে প্রজেক্ট করা হয় সেই জায়গায়, এবং সেই জায়গাকার টেম্পারেচার এখানে ইনফ্রারেড থার্মোমিটার যেটা আছে বা পাইরোমিটার যেটা আছে সেখানে ডিসপ্লে হয়ে যায়। ঠিক আছে, এর মাধ্যমে কি করা হয় না, ফার্নেস, যে ফার্নেসে, মানে ফার্নেসে তো একটা প্রচন্ড হিট হয়, কারণ সেখানে কোনো একটা মেটালিক এলিমেন্টকে গলানো হচ্ছে। তো ফার্নেসের তো টেম্পারেচার খুবই হাই, সেখানে আমরা এরকম কন্ট্যাক্ট টাইপ থার্মোমিটার ইউজ করতে পারবো না। যদি কন্ট্যাক্ট টাইপ থার্মোমিটার ইউজ করতে যাওয়া হয়, তো থার্মোকাপল যে এন্ডটা, সেটা অত্যন্ত গরম হতে পারে এবং এটা ড্যামেজড হতে পারে। তো এত দূর থেকে এগুলোকে মেজার করতে হবে, কারণ কাছে গিয়ে তো মেজার করা সম্ভব নয়। এই ফার্নেসের মতো একটা গরম জায়গাকার টেম্পারেচার এভাবে মাপা সম্ভব নয়। তো সে সমস্ত জায়গাতে কি মেজার করা হয়, সেখানে হচ্ছে ইনফ্রারেড পাইরোমিটার, এর মাধ্যমে দূর থেকে লেজার বিম এখানে প্রজেক্টেড করা হয় এবং তার মাধ্যমে এখানে ডিসপ্লেতে উঠে পড়ে হচ্ছে কত টেম্পারেচার সেখানে আছে।
ঠিক আছে। নেক্সট হচ্ছে পিটট টিউব অ্যানিমোমিটার। এটা হচ্ছে কি না ভেলোসিটি ইন ডাক্টস, মানে কোনো জায়গায় যে এয়ার ভেলোসিটি কত আছে সেটা কি করে মেজার করতে হবে না, এয়ার ভেলোসিটি মেজার করবার জন্য পিটট টিউব অ্যানিমোমিটার এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়। ঠিক আছে, এবং এই ধরনের যে ইনস্ট্রুমেন্ট সেটা কিভাবে কাজ করছে একটা ভিডিওতে দেখে নেওয়া যায়। ডিফারেন্সিয়াল প্রেসার ফ্লো মেজারিং প্রিন্সিপাল পিটট টিউবের মাধ্যমে কি করে মেজার করা হয় দেখে নেওয়া যায়। দেখো এটাতে মানে ফ্লুইড তো খালি জল হবে সেরকম কিছু নয়, মানে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কিছু ফ্লুইড আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কিছু কেমিক্যাল এখান দিয়ে পাস করতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের ফ্লুইড কোনো পাইপ লাইনের মধ্যে দিয়ে সবসময় পাস করছে, সেই যে ফ্লুইড তার ভেলোসিটি কত সেটাকে মেজার করতে হবে। তো এটা সব ধরনের ইন্ডাস্ট্রির জন্যই সুইটেবল। দেখো পিটট টিউব একটা অ্যানিমোমিটার, এটাকে একটা পাইপ লাইনের উপরে এরকম মাউন্ট করে রাখা আছে। ঠিক আছে, এটা একটা পাইপ লাইন, এর মধ্যে দিয়ে যে কোনো ফ্লুইড পাস হতে পারে। তো সেই যে ফ্লুইড তার কত ভেলোসিটি সেটা মাপার জন্য এই পিটট টিউব ফ্লোমিটার বা অ্যানিমোমিটার এগুলোকে মাউন্ট করা আছে। বার্নলি থিওরেমের উপরে ভিত্তি করে, ড্যানিয়েল বার্নলি যে থিওরেম সেই থিওরেমের উপরে ভিত্তি করে এই অ্যানিমোমিটার কাজ করে পিটট টিউব। তারপর একটা রড শেপ একটা মেজারিং এলিমেন্ট আছে যেটাকে পাইপ লাইনের ভেতরে ঢোকানো আছে, পিটট টিউবের একটা অংশ পাইপ লাইনের ভেতরে একদম প্রবেশ করানো আছে। ওখানে দুটো হোল ছিল, ওখানে ওই পাইপের যে অংশটা ঢোকানো আছে তার সেখানে দুটো হোল ছিল, এবং সেখান থেকে এটা যে প্রেসার মেজারমেন্টের একটা প্রসেস সেখানে দুটো ওয়্যার চলে এসেছে। অনেক সময় কি করা হয়, একটা যদি পিটট টিউব লাগানো হয় তাতে অনেক সময় খারাপ এফেক্ট হতে পারে বা সেটা সবসময় ঠিকমতো কাজ নাও করতে পারে, তার জন্য প্যারালাল বা এর সঙ্গে পারপেন্ডিকুলারলি আর একটা পিটট টিউব ইনস্টল করা যেতে পারে ওই পাইপ লাইনে। যদি ফ্লুইড যদি ফ্লো না করে, ফ্লুইডটা যদি ফিক্সড একটা মানে এক জায়গায় স্থির অবস্থায় থাকে, তখন কি হবে, এর যে দুটো দিক পিটট টিউবের যে অংশটা ঢোকানো আছে তার এই দিকটা আর এই দিকটা দুদিককার প্রেসারই সেম হবে। ঠিক আছে, এবং দুদিককার প্রেসার যদি সেম হয় তখন কি হচ্ছে দেখো, তো দুদিকের প্রেসার সেম হলে উপরে ওখানে যে দেখানো হলো যে একটা এই অংশটায় যে ডায়াফ্রাম যেটা ছিল যেখানে দুদিককার ডিফারেন্সিয়াল প্রেসারটা অ্যাপ্লাইড হয়েছিল,
সেই ডায়াফ্রামের দুদিককার ডিফারেন্সিয়াল প্রেসার 0 হবে, কারণ দুদিককার সেম যদি প্রেসার থাকে এই ডায়াফ্রামের ওপরে কোনো প্রেসার পড়বে না। ঠিক আছে, এবার যখন ফ্লুইডটা মুভ করতে শুরু করলো তখন কি হবে? যেই মুভ করতে শুরু করলো, দেখো ফ্লুইডটা মুভ যখন করছে তখনই দুদিককার মধ্যে একটা প্রেসারের ডিফারেন্স আসছে। দেখো এদিকে যে ডায়াফ্রাম আছে এদিককার প্রেসার বেশি বলে ডায়াফ্রামটা এদিকটাই একটু মুভ করে গেছে। ডায়াফ্রামটা কিন্তু আগে একদম সোজা ছিল, এখন কিন্তু একটু বেঁকে গেছে। এবং বার্নলিস থিওরেম থেকে যদি আমরা দেখি তাহলে বলতে পারা যাবে যে যে প্রেসারের যে ডিফারেন্স সেটাই কিন্তু ফ্লো ভেলোসিটি যেটা তার সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, মানে যত ফ্লো ভেলোসিটি বেশি হবে ফ্লুইডের তত বেশি প্রেসার ডিফারেন্স হবে। এবং প্রেসার ডিফারেন্স অ্যাকচুয়ালি কত হলো সেটাকে তো মেজার করে নেওয়া যাবে, ওই যে ডায়াফ্রাম সেটা কতটা মুভ করছে সেখান থেকে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি যেটা ভেলোসিটি অফ দ্য ফ্লুইড সেটাও মাপা যাবে। মানে এখানে আরো ইমপ্রুভমেন্ট করা হচ্ছে পিচর টিউবের মধ্যে, শুধু ফ্লো ভেলোসিটি নয় তার সঙ্গে ওখানে টেম্পারেচার মেজারমেন্টেরও ব্যবস্থা করে রাখা হচ্ছে, যাতে একসঙ্গে ফ্লো ভেলোসিটিও মাপা যাবে এবং টেম্পারেচার কত আছে সেটাও দেখতে পাওয়া যাবে। যেমন ধরো এখানে মেজার ভ্যালু এখানে উঠে এসছে কত, 99,202.2 কেজি পার আওয়ার, মানে 1 ঘন্টায় এত পরিমাণ লিকুইড এর মধ্যে দিয়ে বা ফ্লুইড এর মধ্যে দিয়ে ফ্লো করছে, এত কেজি পার আওয়ার। ঠিক আছে, তো এইভাবে কি কাজ করছে এইরকম যে ডিভাইস, এই ডিভাইসটাকে মানে এর হচ্ছে এই প্রোবটা অ্যাকচুয়ালি ভেতরে ঢোকানো থাকবে এবং এখানে ডিসপ্লেটা আসবে। মানে অ্যাকচুয়ালি এটা সেম ডিভাইস, এটা একটু মডার্ন বা আপডেটেড ভার্সন বলা যেতে পারে। এখানে যেটা ভিডিওতে দেখলে বেসিক্যালি এরকম একটা ডিভাইস, এর মাধ্যমে তাহলে যে কোনো লিকুইড কোনো পাইপলাইনের মধ্যে যদি ফ্লো করে তো সেই লিকুইড কত ভেলোসিটিতে ফ্লো করছে সেটা মাপা যাবে। ঠিক আছে, এটার জন্য কি করতে হচ্ছে না, একটা ইনসার্ট করতে হচ্ছে একটা রডের মতো একটা অংশ, যেটার অ্যাকচুয়ালি যেখানে ডিফারেন্সিয়াল প্রেসারটা সেন্স করবে সেটাকে ওই লিকুইডের পাইপলাইনের মধ্যে সেটাকে মানে ইনসার্ট করতে হচ্ছে। তো আরেক ধরনের ফ্লোমিটার হয়, সেই ধরনের ফ্লোমিটারটাও এনার্জি অডিট পারপাসে ইউজ করা যায়, সেটার নাম হচ্ছে আল্ট্রাসনিক ফ্লোমিটার। আল্ট্রাসনিক ফ্লোমিটারটা কি? ইট ইজ আ নন কন্ট্যাক্ট টাইপ ফ্লো মেজারিং ডিভাইস ইউজিং ডপলার এফেক্ট প্রিন্সিপাল। ঠিক আছে, শব্দের যে ডপলার এফেক্ট হয় সেই ডপলার এফেক্টকে কাজে লাগিয়ে এই ধরনের আল্ট্রাসনিক ফ্লোমিটার কাজ করে। মানে এটাও ফ্লোমিটার, পিটর টিউব অ্যানিমোমিটার এটাও এক ধরনের ফ্লোমিটার, কিন্তু এটা হচ্ছে কন্ট্যাক্ট টাইপ। মানে এখানে আমাদেরকে যে মেজারিং ডিভাইস সেটাকে লিকুইডের যে পাইপলাইন বা ফ্লুইডের যে পাইপলাইন সেই পাইপলাইনের ভেতরে ঢোকাতে হচ্ছে, কিন্তু আল্ট্রাসনিকে কিন্তু কন্ট্যাক্টের প্রয়োজন হচ্ছে না। এটা কিসের প্রিন্সিপালের উপরে কাজ করে? ডপলার এফেক্টের উপরে, আর এটা বার্নলিস থিওরেমের উপরে কাজ করে। ঠিক আছে, তো ডপলার এফেক্টের উপরে কিভাবে কাজ করে না, দেয়ার ইজ এ ট্রান্সমিটার অ্যান্ড এ রিসিভার হুইচ আর পজিশনড অন দ্য অপোজিট সাইডস অফ দ্য পাইপ। একটা ট্রান্সমিটার থাকে, একটা রিসিভার থাকে, তারা অপোজিট সাইড অফ দ্য পাইপ, মানে পাইপের দুদিকে তারা থাকে। ঠিক আছে, দ্য মিটার ডাইরেক্টলি গিভস দ্য ফ্লো, এই মিটারের মাধ্যমে ডাইরেক্টলি যে ফ্লুইডের ফ্লো হচ্ছে সেটা মাপা যাবে। অ্যান্ড ওয়াটার অ্যান্ড আদার ফ্লুইড ফ্লোজ ক্যান বি ইজিলি মেজার্ড বাই দিস মিটার। মানে জল হোক বা অন্য যে কোনো ফ্লুইড যেটাই পাইপলাইনের মধ্যে পাস করছে সেটারই ভেলোসিটি আমরা এই আল্ট্রাসনিক ফ্লো মিটারের মাধ্যমে মাপতে পারি। আল্ট্রাসনিক ফ্লো মিটার কিভাবে কাজ করছে ওটাও একটা ভিডিও আছে, দেখে নেওয়া যায়। সেম
দেখো এটা হচ্ছে একটা আল্ট্রাসনিক যে ফ্লো মিটার, সেটা এরকম দেখতে লাগে। তো সেটা কিভাবে কাজ করছে এবার দেখা যাক। দেখো আল্ট্রাসনিক ফ্লো মিটারের মধ্যে কিছু পেয়ার অফ সেন্সার, মানে এগুলো হচ্ছে একদিককার কিছু চারটে সেন্সার আর এদিকটা হলো চারটে সেন্সার, ঠিক আছে। পেয়ার অফ সেন্সার মানে এইদিকে যতগুলো পেয়ার আছে ওদিকেও ততগুলোই থাকবে, ঠিক আছে। এগুলোকে ওই পাইপের মধ্যে লাগানো আছে, এই আল্ট্রাসনিক ফ্লো মিটারের মধ্যে এটা থাকছে। মানে এরাই অল্টারনেটলি কি করে, একবার এ রিসিভ করে এ ট্রান্সমিট করে, একবার এ ট্রান্সমিট করে এ রিসিভ করে, একবার এ ট্রান্সমিট করে এ রিসিভ করে, মানে অল্টারনেটলি, ঠিক আছে। এ যখন একবার এ যখন ট্রান্সমিটার হিসাবে কাজ করবে এ তখন রিসিভার, আবার এ যখন রিসিভার হলো এ তখন ট্রান্সমিটার। পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল ব্যবহার করে এই যে আল্ট্রাসনিক সিগন্যাল এগুলোকে জেনারেট করা হয়, ঠিক আছে। অন্যদিকে যদি একটা পাইজো ইলেকট্রিক মেটেরিয়াল হয় সেখানে যদি একটা আল্ট্রাসনিক সিগন্যাল পড়ে তখন সেখানে একটা ভোল্টেজও জেনারেট হয়। মানে দুদিকেই কাজ করছে, একদিকে যেমন ভোল্টেজের জন্য আল্ট্রাসনিক সিগন্যাল জেনারেট হচ্ছে, তেমনি আল্ট্রাসনিক সিগন্যাল পাইজো ইলেকট্রিক মেটেরিয়ালের উপরে পড়লে সেখানে ভোল্টেজও জেনারেট হবে। দেখো যখন এখানে লিকুইডটা ফ্লো করছে না, পাইপলাইনটা আছে তো, এটা পাইপলাইনের মধ্যে যদি কোনো লিকুইড ফ্লো না করে তখন তো কোনো বাধা নেই, তখন এ ধরো ট্রান্সমিট করলো আর এ রিসিভ করলো, আর এ রিসিভ করলো, মানে এ ধরো ট্রান্সমিট করেছে, এইটা রিসিভ করেছে, আবার এ যখন ট্রান্সমিট করবে এ তখন রিসিভ করবে। তো সেটা দুটোর ক্ষেত্রে সময় একই লাগবে, কারণ কোনো লিকুইডের তো কোনো ফ্লো হচ্ছে না, যখন লিকুইড স্টিল কন্ডিশনে আছে বা স্থির অবস্থায় আছে তখন এর এখান থেকে ট্রান্সমিট করা সিগন্যালটা এখানে পৌঁছাতে যতটা সময় লাগবে এ এখান থেকে যেটা ট্রান্সমিট করবে এখানে পৌঁছাতে সেম সময় লাগবে, দুদিক থেকে সমান সময় লাগবে, ঠিক আছে। কিন্তু যখন এখানে লিকুইড ফ্লো হতে শুরু করলো তখন কি হবে, যেটা যে যখন যে সিগন্যালগুলো লিকুইডের ফ্লো যেদিকে হচ্ছে সেই দিকে যখন ফ্লো করবে সিগন্যালটা তখন সেটা তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু যেটাকে লিকুইডের ফ্লো যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে আসতে হবে সেটা আসতে অনেক বেশি সময় লেগে যাবে, ঠিক আছে। মানে মানে আল্ট্রাসনিক সিগন্যালগুলো যেগুলো ফ্লোর দিকে হবে সেগুলো অ্যাক্সিলারেটেড হবে, মানে তাদের ত্বরণ হবে, অন্যদিকে যেগুলো ফ্লোর বিপরীত দিকে যাবে তাদের মন্দন হবে। মানে ডিরেকশন অফ ফ্লো যেদিকে আছে সেদিকে যেতে কম সময় লাগবে আর বিপরীত দিকে যেতে বেশি সময় লাগবে। এবং এই যে ডিফারেন্স যেটা হবে, মানে এই যে মানে দুদিকে দুদিকে মানে একবার এদিক থেকে এদিকে যেটা যেতে সময় লাগলো আর এদিক থেকে এদিকে সিগন্যাল আসতে যেটা সময় লাগলো, সেই দুটো সময়ের যে ডিফারেন্স এটা কি হবে, এটা ডিপেন্ড করবে যে কতটা বেগে এর মধ্যে দিয়ে লিকুইড ফ্লো করছে, যত বেশি বেগে ফ্লো করবে ততই সময়ের ডিফারেন্সটা বেশি হবে, ঠিক আছে, সময়ের ডিফারেন্সটা তত বেশি হবে। তাহলে যে সেই ডিফারেন্সটা মেজার করে কতটা সময়ের ডিফারেন্স হচ্ছে সেটা মেজার করে অ্যাকচুয়ালি কতটা বেগে এর মধ্যে দিয়ে লিকুইডটা ফ্লো হচ্ছে সেটা মাপা সম্ভব। দেখো সবসময় যে পাইপ ওয়ালের ভেতরেই ওগুলোকে
ফিট করতে হবে আল্ট্রাসনিক সিগন্যালগুলোকে, সেরকমও ব্যাপার নয়, বাইরেও ফিট করা যেতে পারে। কিরকম? ক্ল্যাম্প করে, পাইপলাইন যে লাইনের মধ্যে দিয়ে লিকুইডটা ফ্লো হচ্ছে সেখানে ক্ল্যাম্প করে ফিট করা হচ্ছে। কিভাবে? এবং এভাবে যদি করা হয় তাতে পাইপলাইনের কোনো শাটডাউনও নেওয়ার দরকার নেই, জাস্ট ক্ল্যাম্প করে এখানে ফিট করে দেওয়া যাবে। কোনো পাইপলাইনের শাটডাউন বা লিকুইডটাকে ফ্লো বন্ধ করার কোনো দরকার এখানে নেই। দেখো, একটা এখান থেকে ছাড়ছে, আবার এখানে গিয়ে পৌঁছাচ্ছে, আবার এখান থেকে সিগন্যাল ছাড়ছে, এটা এখানে রিসিভ করছে, এইভাবে কাজ করে এটা। খুব বড় যে পাইপলাইন, খুব বড় খুব মোটা পাইপলাইন, সেখানে যদি মাপতে হয় সেখানে এরকম একটা একদিকে থাকছে একদম পাইপের এক মাথায়, ওটা অন্য মাথায়, এরকম ভাবে ক্ল্যাম্প অন সিস্টেম ইউজ করে ফ্লো মেজারমেন্ট করা যায়। হাইড্রো ইলেকট্রিক ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যেখানে হাইডেল পাওয়ার প্ল্যান্ট, সেই ধরনের পাওয়ার প্ল্যান্টে যদি ফ্লো মেজারমেন্ট করতে হয় কিভাবে করবে? এই ধরনের আল্ট্রাসনিক ফ্লো মিটার, যেখানে একটা পাইপ যদি 4 মিটারও চওড়া হয়, ঠিক আছে, সেই ধরনের চওড়া পাইপের মধ্যে কত বেগে লিকুইডটা ফ্লো হচ্ছে সেটা মেজার করা সম্ভব। এইভাবে একটা আল্ট্রাসনিক ফ্লো মিটার কাজ করে। তো আল্ট্রাসনিক কোনো একটা জায়গা এরকম যেখানে পাইপলাইনের মধ্যে লিকুইড ফ্লো হয়, যেটা সব প্ল্যান্টেই হয়, তো সেখানে যদি ফ্লো মেজারমেন্ট করবার দরকার হয় কিভাবে করব? সেখানে আমরা দুটো পদ্ধতি করতে পারি, পিটর টিউব অ্যানিমোমিটার করতে পারি, যেটা হচ্ছে কন্ট্যাক্ট টাইপ, আর একটা হতে পারে আল্ট্রাসনিক ফ্লো মিটার, যেটা হচ্ছে নন কন্ট্যাক্ট টাইপ। স্যার কোনটা বেশি অ্যাকুরেসি দেয়? অ্যাকিউরেসি, হ্যাঁ। অ্যাকিউরেসি দুটোই মানে দুটোই সেম দেবে, কিন্তু ব্যাপার হচ্ছে মানে অ্যাপ্লিকেশনের উপরে নির্ভর করছে। ঠিক আছে, যেখানে ধরো পাইপ লাইনের মধ্যে খুব আমাদের যেটা পিটর টিউব, যেটা দেখলে পিটর টিউব অ্যানিমোমিটার, এখানে তো আমাকে লিকুইডটার মধ্যে ওটাকে ঢোকাতে হচ্ছে না, এটাকে এই পাইপ রডটাকে ঢোকাতে হচ্ছে। এবার এই ঢোকাতে গিয়ে মানে যেখানে আমার যে কানেকশন, যে জায়গা দিয়ে আমরা ঢোকাবো সেই জায়গাটাতে তো কিছুটা লিকেজ হতে পারে, সামান্য হলেও তো লিকেজ হওয়ার চান্স বা পসিবিলিটি থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিছুটা হলেও ইনঅ্যাকিউরেসি আসতে পারে, কিন্তু এটা যেহেতু নন কন্ট্যাক্ট টাইপ আল্ট্রাসনিক, আল্ট্রাসনিকটা যেহেতু একদম বাইরে ফিট করা যেতে পারে, বাইরে একদম পাইপলাইনের বাইরেও ফিট করলেও কোনো অসুবিধা নেই, তো সেক্ষেত্রে কিন্তু এটা আরো ভালো পারফরমেন্স দেবে, কারণ এখানে ডাইরেক্টলি কোনো লিঙ্কেজ হচ্ছে না, কিন্তু মানে পাইপলাইনের মধ্যে ফুটো করে কিছু প্রবেশ করানোর প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তো সেই দিক থেকে দেখতে গেলে আল্ট্রাসনিকটা আরো বেটার, কিন্তু অবভিয়াসলি এটার কস্ট আরো বেশি হবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে কি আমাদের ট্যাকোমিটার অ্যান্ড স্ট্রোবোস্কোপ। ট্যাকোমিটার কি জিনিস? ইন অ্যান অডিট এক্সারসাইজ স্পিড মেজারমেন্ট আর ক্রিটিক্যাল অ্যাজ দে মে চেঞ্জ উইথ ফ্রিকোয়েন্সি। মানে যদি আমরা জানি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে স্পিড চেঞ্জ হয়ে যায়। বেল্ট স্লিপ অ্যান্ড লোডিং, বেল্টের ওপরে যখন আমরা মানে যে কনভেয়ার বেল্ট গুলো যেগুলো আছে সেগুলোর ওপরে যদি সেগুলো যদি কোনো কারণে স্লিপ করে যায়, স্লিপ করলে কি হবে? স্লিপ করলে স্পিড চেঞ্জ হয়ে যাবে, বা লোড যদি বাড়িয়ে দিই, লোড বাড়ালে স্পিড কমে যেতে পারে। ঠিক আছে, তো দ্য সিম্পল ট্যাকোমিটার ইজ এ কন্ট্যাক্ট টাইপ ইনস্ট্রুমেন্ট হুইচ ক্যান বি ইউজড হোয়ার ডাইরেক্ট অ্যাক্সেস ইজ পসিবল। মানে ডাইরেক্টলি যদি আমরা মেজার করতে চাই যে কোনো জায়গার স্পিড মেজার করব, কোনো মোটরের স্পিড মেজার করব, তাহলে আমরা কি করব না, মোটরের যে শ্যাফট আছে যেটা, সেখানে আমরা এই ট্যাকোমিটারকে আমরা কন্ট্যাক্ট টাইপ, এগুলো হচ্ছে ট্যাকোমিটারটা বেসিক্যালি কন্ট্যাক্ট টাইপ। এই যে সুচালো অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে অ্যাকচুয়ালি মোটরের যে শ্যাফট সেখানে আমরা কানেক্ট করতে পারি, এবং কানেক্ট করে আমরা অ্যাকচুয়ালি মেজার করতে পারি। এখানে ডিসপ্লেতে উঠে আসবে যে মোটরটা কত স্পিডে ঘুরছে। ঠিক আছে, এইভাবে ট্যাকোমিটার কাজ করে। তো তোমরা এটা ল্যাবে দেখেছো, ট্যাকোমিটারের মাধ্যমে স্পিড মেজারমেন্ট বিভিন্ন ধরনের মোটরে। ঠিক আছে, আর একটা কি ধরনের ট্যাকোমিটার হয়, আর একটা হচ্ছে যে সিম্পল ট্যাকোমিটার, এটা তো কন্ট্যাক্ট টাইপ। আর এক ধরনের ট্যাকোমিটার হয় যে হুইচ ইজ মোর সফিস্টিকেটেড অ্যান্ড সেফার ওয়ান। সেফার ওয়ান বলতে মানে এই ধরনের ট্যাকোমিটার যেটা কন্ট্যাক্ট টাইপ, এটা করতে গেলে তো আমাদেরকে মোটরের কাছে যেতে হচ্ছে। ঠিক আছে, এবং মোটরের শ্যাফটে ওটাকে টাচ করাতে হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে মানে রিস্কি ব্যাপার। ঠিক আছে, কিন্তু আরো যদি সেফ থাকতে চাই সেক্ষেত্রে কি সফিস্টিকেটেড আর একটা টেকনিক আছে যেটাকে বলা হচ্ছে কি স্ট্রোবোস্কোপ। ঠিক আছে, স্ট্রোবোস্কোপটার মাধ্যমে কি করা হচ্ছে সেটা আমরা একটা ভিডিওতে
দেখে নেবো স্ট্রোবোস্কোপের মাধ্যমে কিভাবে স্পিড মেজারমেন্ট করা হচ্ছে। স্ট্রোবোস্কোপ বা স্ট্রোবোস্কোপিক ট্যাকোমিটার এখানে একটা ছবিতে দেখানো হয়েছে। এখানে দেখো জেনন ল্যাম্প আছে, একটা ডিসপ্লে ইউনিট যেখানে স্পিডটা ডিসপ্লে হবে, ঠিক আছে, একটা হ্যান্ডেল আছে, কোর্স অ্যাডজাস্ট অ্যান্ড ফাইন অ্যাডজাস্ট, মানে আরো ভালো করে মানে এই যে জেনন ল্যাম্প থেকে যে লাইটটা বেরোবে সেই লাইটটাকে ভালো করে কন্ট্রোল করবার জন্য দুটো নবের মতো আছে, একটা হচ্ছে কোর্স অ্যাডজাস্ট আর একটা হচ্ছে ফাইন অ্যাডজাস্ট। মানে বড় জায়গার মধ্যে যদি কন্ট্রোল করতে হয় কোর্স অ্যাডজাস্টটা দিয়ে অ্যাডজাস্ট করবে, আর ফাইন অ্যাডজাস্ট এটা মানে যদি সূক্ষ্ম জায়গার মধ্যে যদি একদম পিন পয়েন্ট করতে হয় তখন এই ফাইন অ্যাডজাস্ট নবটা ব্যবহার করতে হবে। রেঞ্জ সিলেক্ট মানে কত থেকে কত স্পিড রেঞ্জ, ব্যাটারির সাহায্যে একে পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। দেখো এখানে একটা রোটেটিং শ্যাফট আছে, মোটরের শ্যাফট রোটেট করছে, স্ট্রোবোস্কোপের মাধ্যমে কিভাবে মেজার করবে। দেখো এখানে কি করলো, প্রথমে শ্যাফটের ওপরে না একটা পেন দিয়ে বা একটা কোনো মার্কার দিয়ে একটা রেড কালারের মার্কিং করে দিল, মানে যাতে ওটা বুঝতে সুবিধা হয় কোন জায়গাটায় আমরা ফোকাসটা করবো। ঠিক আছে, ফার্স্টে এই যে শ্যাফটের ওপরে এরকম একটা জায়গায় রেড কালারের একটা মার্কার পেন দিয়ে মার্কিং করে দিল। মোটরকে সাপ্লাই দিয়েছে, শ্যাফট রোটেট করছে মানে এটাও ঘুরছে। কি করছে দেখো, স্ট্রোবোস্কোপ যখন মানে মোটর শ্যাফটটা যখন ঘুরছে তখন এই স্ট্রোবোস্কোপের যে লাইটটা, ঠিক আছে, যেটা জেনন ল্যাম্প থেকে বেরোবে সেটাকে অন করলো, ঠিক আছে, এবং ফোকাস করলো কোথায়, এই শ্যাফটের উপরে সেটাকে ফোকাস করলো, ঠিক আছে। মানে এই যে জেনন ল্যাম্প থেকে যে লাইটটা বেরোচ্ছে সেটার হচ্ছে ফ্ল্যাশ রেট কত হবে সেটাকে ফাইন অ্যাডজাস্ট নব দিয়ে অ্যাডজাস্ট করা যায়, কম বেশি করা যায়, ঠিক আছে। কতক্ষণ অ্যাডজাস্ট করবে দেখো, মানে এমন একটা সময় আসবে যখন হচ্ছে কি হবে, এমন একটা নির্দিষ্ট সময় কি হবে, মানে ফ্ল্যাশ রেট যেটা হবে সেটা হচ্ছে এই রোটেশনের যে স্পিড তার সঙ্গে সেম হয়ে যাবে, ঠিক আছে। এবং তখন দেখা যাবে যে এই যে আমার যেটাকে মার্কিং করা হয়েছিল, যেটাকে মানে ওই রেড কালারের মার্কার পেন দিয়ে মার্ক করা হয়েছিল, সেটাকে একদম স্টেডি দেখা যাবে, মানে ওটা আর ঘুরছে এরকম মনেই হবে না, মনে হবে যেন স্থির অবস্থায় আছে। কিভাবে করলাম না, এটাকে যে ফাইন অ্যাডজাস্ট যে নব আছে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্টটা এরকম করা হয়েছে ফ্ল্যাশ রেটটা। দেখো সেই অবস্থায় মানে যখন ফ্ল্যাশ রেটটা অ্যাকচুয়ালি এই স্পিডের সঙ্গে ম্যাচ করে গেছে, রোটরের যে শ্যাফট স্পিড তার সঙ্গে ম্যাচ করে গেছে, সেই সময় তো একটা ডিসপ্লেতে একটা আরপিএম এসছে, যে আরপিএমটা এসছে সেটাই হলো অ্যাকচুয়ালি এই মোটরটা যত আরপিএম এ ঘুরছে সেটা, ঠিক আছে। তো এইভাবে একটা কি না, এইভাবে হচ্ছে একটা স্ট্রোবোস্কোপিক ট্যাকোমিটার, এর মাধ্যমে আমরা কি একটা রোটেটিং একটা শ্যাফট তার স্পিডকে মেজার করতে পারি। তো এনার্জি অডিট করবার জন্য এই ইকুইপমেন্টটাও খুব কাজে লাগে, ঠিক আছে, ট্যাকোমিটার অথবা স্ট্রোবোস্কোপ। এবং
আরেকটা ধরনের মেজারমেন্ট আছে। এতক্ষণ পর্যন্ত আমরা কি কি মেজারমেন্ট দেখলাম? প্রথমে দেখেছি আমরা পাওয়ার মেজারমেন্ট, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে ফ্লু গ্যাসের মধ্যে কি কি, কম্বাসন অ্যানালাইজার, ফুয়েল এফিসিয়েন্সি মনিটর, থাইরাইট, এগুলো হচ্ছিল সমস্ত কিছু কিসের মধ্যে না, এগুলো ছিল ফুয়েল বা ফ্লু গ্যাস যেটা, সেগুলো অ্যানালাইজ করবার জন্য। নেক্সট হচ্ছে কি, আমরা টেম্পারেচার মেজার করবার জন্য কি কি দেখলাম না, কন্ট্যাক্ট টাইপ থার্মোমিটার, ইনফ্রারেড পাইরোমিটার, ঠিক আছে। এবার হচ্ছে ফ্লো মেজারমেন্ট যেটা করবার জন্য কি, ফ্লো মেজারমেন্টের জন্য আছে আমাদের পিটর টাইপ অ্যানিমোমিটার, ঠিক আছে, আলট্রাসনিক ফ্লো মিটার, এগুলো সব ফ্লো মেজারমেন্ট করবার জন্য। নেক্সট হচ্ছে কি, আমাদের স্পিড মেজারমেন্ট করার জন্য ছিল ট্যাকোমিটার অথবা স্ট্রোবোস্কোপ, এগুলো হচ্ছে সমস্ত কিছু স্পিড মেজারমেন্ট করবার জন্য। এবং নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের লাইট কোথায় কত ইউজ হচ্ছে সেটাও তো মেজার করতে হবে। তো লাইট মেজার করবার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হবে সেটাকে বলা হচ্ছে লাক্স মিটার, ঠিক আছে। ইলুমিনেশন লেভেল যেটা আছে কোনো জায়গায়, ইলুমিনেশনের একক হচ্ছে লাক্স, ঠিক আছে, লুমেন পার মিটার স্কোয়ার, একে বলা হয় ইলুমিনেশন, ঠিক আছে। তো সেটাকে যে যন্ত্রের মাধ্যমে মেজার করা হয় সেই যন্ত্রের নাম হচ্ছে লাক্স মিটার। তো লাক্স মিটারের মধ্যে কি থাকে, ফোটো সেল থাকে, যেটা কিনা লাইট আউটপুটটাকে সেন্স করে, এবং সেই যে ফোটো সেল সেটা লাইট এনার্জিকে সেন্স করে সে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস আউটপুটে কনভার্ট করবে, এবং সেইটা এই লাক্স মিটারের মধ্যে ক্যালিব্রেট করা থাকে। মানে যত বেশি লাইট আউটপুট আসবে, মানে যত বেশি সেই জায়গাতে আলো থাকবে, তত বেশি পরিমাণে ফোটো ভোল্টাইক সেল যেটা আছে বা ফোটো সেল যেটা আছে সেটা বেশি পরিমাণে ভোল্টেজ জেনারেট করবে বা ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করবে, এবং সেই অনুযায়ী এই লাক্স মিটারটা ক্যালিব্রেট করা থাকে। এখানে একদম উঠে পড়বে যে কত লাক্স, সেই জায়গাটার ইলুমিনেশন লেভেল কত লাক্স, ঠিক আছে। এটাও আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নেবো। আচ্ছা, এখানে আমরা কি দেখবো, হাউ টু ইউজ এ লাক্স মিটার, ঠিক আছে। এটা একটা লাক্স মিটার, ঠিক আছে। লাক্স মিটারের ছবি একটা দেখিয়েছি এখানে। মানে ফার্স্টে জিরো অ্যাডজাস্ট করে নিতে হবে, যখন কোনো মানে এই জায়গাটা চাপা আছে, এই জায়গাটায় ফটোভোল্টাইক সেলটা আছে, ঠিক আছে, এই জায়গাটা লেখাটা পড়ে গেছে, এখানে কালো মতো একটা দেখতে পাচ্ছ অংশ, মানে যেখানটা মানে ওঠানো যায়, ওই জায়গাটা অ্যাকচুয়ালি ফটোভোল্টাইক সেল আছে। এখন যখন পুরোপুরি চাপা আছে, ওটা খোলা নেই, সে অবস্থায় কি আসা উচিত, এখানে লাক্স মিটারে ইলুমিনেশন লেভেল জিরো আসার কথা। তো সেটাকে ফার্স্টে অ্যাডজাস্ট করে নিতে হবে, সেটা জিরো আসছে কিনা সেই মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে, তারপরে কাজ শুরু হবে। আচ্ছা, জিরো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পরে এটা খুলবে। মানে এখানে কি অপশন আছে দেখো, এখানে হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা অ্যাকচুয়ালি ফটোভোল্টাইক সেলটা আছে, ঠিক আছে। যখন বাইরে থেকে লাইট এনার্জিটা আসছে, এ সেটাকে অ্যাবজর্ব করছে, সেই ফটোভোল্টাইক সেলের এই অংশতে সেটা অ্যাবজর্ব হচ্ছে, এবং সে কি করছে, ফটোভোল্টাইক সেল লাইট এনার্জি ইনপুট নিচ্ছে এবং সেখানে ইলেকট্রিক্যাল একটা ভোল্টেজ আউটপুট দিচ্ছে, এবং সেই ভোল্টেজের উপরে এই স্কেলটা ক্যালিব্রেট করা আছে, মানে কত ভোল্টেজ তৈরি হলে কত লাক্স দেখাতে হবে সেই মতো ক্যালকুলেশন এর ভেতরে করা আছে, ঠিক আছে। সেটা এটা ডিসপ্লেতে উঠে পড়বে। তো এবং এখানে কত হয়েছিল, কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে কত ইলুমিনেশন লেভেল ছিল, সেটাকে এখানে মেমোরির মধ্যে সেভ করে রাখারও অপশন আছে। এটা একটা স্পেশাল ফিচার, মানে এই যে কোম্পানির দেখছি তাদের এটা ফিচার আছে, সব লাক্স মিটারে এটা নাও থাকতে পারে। মানে এখানে বলছে যে রিডটা টিপলে আগে যেটা ছিল সেটা উঠে পড়বে ডিসপ্লেতে, প্রিভিয়াস। দেখো আগে কি রকম, মানে এটা যেটা বলতে চাইছে, এই মানে কোন একটা ঘরের ভেতরে অপারেটর ঢুকেছে, অপারেটর ঢুকে আলোগুলো জ্বাললো, এবং আলো জ্বেলে দেখলো যে কোন জায়গায় কত ইলুমিনেশন আছে। কিছুই করার নেই, খালি যন্ত্রটাকে নিয়ে এসে ধরতে হবে এবং তাতে ডিসপ্লে উঠে পড়বে কত ইলুমিনেশন লেভেল সেখানে আছে।
এইভাবে এটা কাজ করছে, মানে এটা এরা দেখাতে চাইছে যে আগেকার দিনে যেটা মানে যে লাক্স মিটার এই মেমোরি ফেসিলিটিটা নেই, সেখানে কি করতে হতো না, সবকিছু লিখে লিখে রাখতে হতো, কত ইলুমিনেশন লেভেল কোন জায়গায় কত সেটা লিখে লিখে রাখতে হতো। কিন্তু এখনকার এদের যে সিস্টেমটা আছে সেটাতে যেহেতু মেমোরি ফেসিলিটিটা থাকছে, তার জন্য সেখানে এটা লিখে রাখার প্রয়োজন নেই, ওটা অটোমেটিক্যালি সেভ অবস্থায় থেকে যাচ্ছে। There is no need to make notes since the instrument can save the data itself, মানে ইনস্ট্রুমেন্টটা নিজের থেকে ডেটাটাকে স্টোর করে রাখতে পারে। জাস্ট ওই রকম হাতে করে ধরবে আর ওখানে ডিসপ্লেতে উঠে পড়বে এবং স্টোরও হয়ে যাবে ডেটাটা। মানে এখানে টাইমারও সেট করার একটা অপশন রেখেছে, যেটাতে মানে কত সময় পরে, মানে এটাকে ধরো অনেক সময় অন্ধকার জায়গাতে মাপতে অসুবিধা হয়, তো সেখানে কি করবে না একটা নির্দিষ্ট টাইমার সেট করে রাখবে, যতক্ষণে মানে লোকটা, যে লোকটা ওটাকে নিয়ে গিয়েছিল সে হয়তো ওখানে যদি দাঁড়িয়ে থাকতো তার ছায়াটা তো এর উপরে পড়তো, ছায়া পড়লে এই জায়গাতে ইলুমিনেশন লেভেলটা ঠিক মতো জাস্টিফাইড হতো না। তো সে কারণে মানে একটা যে লোক যেটা ওখানে একে রেখে চলে এলো এবং সে একটা টাইমার সেট করে দিয়ে এলো, মানে ততক্ষণে লোকটা বাইরে বেরিয়ে চলে যাবে, তার ছায়া পড়ার কোনো প্রশ্ন নেই, এবং সেই কিছু সময় পরে এটা কত ইলুমিনেশন লেভেল আছে সেটা এখানে অটোমেটিক্যালি রেকর্ডেড হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সমস্ত ফিচার যেগুলো এই পার্টিকুলার এই কোম্পানির এটা বলেছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি লাক্স মিটার যেটা, সেটা এনার্জি অডিট পারপাসে খুব ইউজফুল, এবং এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কোনো জায়গায় কত ইলুমিনেশন লেভেল আছে বা কত লাক্স আছে সেটা মাপতে পারি। ঠিক আছে, তো আরেকটা আমরা ইনফ্রারেড থার্মোমিটার, তার ভিডিও দেখিনি, ইনফ্রারেড থার্মোমিটারটা আমরা এখানে দেখে নিতে পারি। এর আগে দেখা হয়েছে ইনফ্রারেড থার্মোমিটার, এটাও এখানে আমরা পেয়ে যাই। দেখো ইনফ্রারেডে যখন ট্রিগারটা প্রেস করলো, দুটো লেজারের যে দুটো বিম দেখতে পাচ্ছ এখানে, একটা রেড কালার একটা রেড কালার, দুটো হচ্ছে লেজার বিম এখান থেকে ইজেক্টেড হলো। ঠিক আছে, এবার মনে করা যাক হচ্ছে এটা একটা এসি এয়ার কন্ডিশনার, তার আউটলেট। ঠিক আছে, সেই এয়ার কন্ডিশনারের আউটলেটে কত টেম্পারেচার আছে আমরা মাপবো, কিভাবে মাপবো, আমরা একটা ইনফ্রারেড থার্মোমিটার ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি এখানে দেখিয়েছে তাকে। মানে ইনফ্রারেড থার্মোমিটারটাকে এর কাছে নিয়ে এসছে, তারপরে ট্রিগারটাকে চেপেছে এবং এখান থেকে লেজার বিম এর উপরে গিয়ে পড়েছে, এই এয়ার কন্ডিশনার আউটলেটের উপরে গিয়ে পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে ধরো একটা সার্কিট ব্রেকার ইন এ ডিস্ট্রিবিউশন প্যানেল, একটা কন্ট্রোল রুম, ধরো কন্ট্রোল রুমের ভেতরে তো এগুলো সব সার্কিট ব্রেকার, এয়ার সার্কিট ব্রেকার। ঠিক আছে, তো সেখানে কত টেম্পারেচার আছে, এমন তো হতে পারে যে সার্কিট ব্রেকার গুলো কোনোটা হয়তো এক্সেসিভলি গরম হচ্ছে বা কোনো কারণে ওভার হিটিং হচ্ছে, সেগুলো তো রেগুলারলি মনিটর করার দরকার আছে, যে কারণে প্ল্যান্টে কিন্তু এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়, যে কোনো প্ল্যান্টেই, কোনো সাবস্টেশনেও এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়। সেখানে ট্রান্সফরমার চলে, ট্রান্সফরমার গুলো কোন জায়গায় কত টেম্পারেচার আছে, কোনো জায়গায় এক্সেসিভলি গরম হচ্ছে কিনা, সেখানে গিয়ে এরকম ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে লেজার বিম ফেলে সেই জায়গাকার টেম্পারেচার অটোমেটিক্যালি ডিসপ্লে হয়ে যাবে। এবার 34.4 বা 34.1 এটা হচ্ছে এই জায়গাকার টেম্পারেচার ডিসপ্লে হয়ে গেল।
এই যে মোটরটা চলছে, মোটরের টেম্পারেচার কি খুব বেশি হয়ে যাচ্ছে, সেটা চেক করবার জন্য মোটরের বডির ওপরে এরকম লেজার বিম ফেলে ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে উঠে পড়লো কত টেম্পারেচার মোটরে। ঠিক আছে, তো এইভাবে ইনফ্রারেড থার্মোমিটার কাজ করে। এটা আমরা এর আগে যেটা টেম্পারেচার মেজারমেন্টের ক্ষেত্রে দেখেছি। ততক্ষণ পর্যন্ত আমরা যত রকমের ইনস্ট্রুমেন্ট এই মেজারমেন্ট পারপাস, এনার্জি অডিট পারপাসে ইউজ করা যায় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো এক্সামে এগুলো হয়তো আসবে যে হোয়াট আর দ্য টাইপস অফ ইনস্ট্রুমেন্টস ইউজড ইন এনার্জি অডিট। ঠিক আছে, সেখানে তো তোমাদের এগুলো খালি লিখতে হবে যে কি কি ইকুইপমেন্ট ইউজ করা হয় এবং কার মাধ্যমে কি করা হয়। ঠিক আছে, এগুলো আমি জাস্ট বোঝার জন্য তোমাদেরকে ভিডিওগুলো শো করলাম। ঠিক আছে, তো আজকে আমি আর এর পরের টপিক আর কিছু পড়াবো না, নেক্সট ডেতে পরবর্তী টপিকগুলো পড়ানো হবে। বলো, কিছু ডাউট আছে কারো? ডাউট আছে কারো? না স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর কিছু ডাউট নেই স্যার। আমি ভিডিও